স্বাগতম। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে মাত্র এক ঝলকে দেখে বিশাল সংখ্যার তালিকা মুখস্থ করে ফেলতে পারে? নাকি এমন কাউকে যে ফোন নাম্বার, জন্মদিন, বইয়ের উদ্ধৃতি সবকিছু মনে রাখতে পারে অবিশ্বাস্য নির্ভুলতায়? সেই সব মানুষ কি সত্যি জিনিয়াস, নাকি তারা একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মস্তিষ্কের রহস্য জানে যা আমাদের অধিকাংশই জানি না? এই অডিও সিরিজে আমরা আবিষ্কার করব আনলিমিটেড মেমোরি বইয়ের প্রতিটি অধ্যায়, যেখানে মেমোরি চ্যাম্পিয়ন কেভিন হর্সলি আমাদের শেখান কিভাবে আমরা আমাদের স্মৃতিশক্তিকে অদ্ভুত এক উচ্চতায় নিয়ে যেতে পারি শুধুমাত্র কিছু বিশেষ কৌশল ব্যবহার করে। তবে এই গল্প শুরু হয় একজন ছোট্ট ছেলের সংগ্রাম দিয়ে। একজন যাকে বলা হতো স্মৃতি দুর্বল, মনোযোগ নেই, অসফল। কিন্তু সেই ছেলেটি একদিন গড়বে বিশ্ব রেকর্ড স্মৃতির জগতে। আজ আমরা শুরু করছি সেই গল্প, সেই যাত্রা যা আপনার নিজের জীবনকেও বদলে দিতে পারে চিরতরে। অধ্যায় 1, স্মৃতির অন্ধকার থেকে আলোয়। সাসপেন্সফুল টোন, গল্পের ভঙ্গিতে। ছোটবেলায় কেভিন হর্সলেকে সবাই বলতো, তুমি কিছু মনে রাখতে পারো না। স্কুলে শিক্ষক বলতেন, এই ছেলের মনোযোগ শূন্যের কাছাকাছি। এক পরীক্ষায় তো এমন অবস্থা হয়েছিল যে প্রশ্নপত্র খুলে তিনি একদম সাদা খাতা জমা দিয়েছিলেন। তখন তিনি ভেবেছিলেন হয়তো তার মস্তিষ্কটাই অন্যদের চেয়ে দুর্বল। কিন্তু সত্যিই কি তাই? একদিন ক্লাসে পড়ানোর সময় শিক্ষক বললেন, তোমরা জানো একজন মানুষ যদি চায় তাহলে সে তার নিজের মস্তিষ্ককে যে কোনো সুপার কম্পিউটারের চেয়েও শক্তিশালী করে তুলতে পারে। এই কথাটা যেন কেভিনের হৃদয়ে গেঁথে গেল। সে ভাবতে লাগল, আমার কি সত্যিই এমন ক্ষমতা থাকতে পারে? আমি কি স্মৃতির খেলায় একদিন সবাইকে হারাতে পারব? এভাবেই শুরু হয় তার অদ্ভুত, চুপচাপ এক পরীক্ষা। সে খুঁজতে শুরু করল প্রাচীন গ্রন্থ, মনস্তাত্ত্বিক গবেষণা, মেমোরি মাস্টারদের সিক্রেট। একদিন লাইব্রেরিতে সে খুঁজে পেল একটি পুরনো বই, যার পাতায় লেখা ছিল, মানব মস্তিষ্ক সবসময় চিত্র, গল্প আর আবেগ মনে রাখে, তথ্য নয়। সেই দিন থেকে সে তার মনে তৈরি করল একটি মানসিক মানচিত্র, মাইন্ড প্যালেস। একটি কল্পনার প্রাসাদ, যেখানে প্রতিটি তথ্যকে সে রূপ দিল গল্পে, রঙে আর অনুভূতিতে। আর ফলাফল, মাত্র কয়েক মাসের মধ্যেই সে মনে রাখতে পারল 1000 ডিজিটের সংখ্যা, শত শত নাম, ঠিকানা এবং এমনকি পুরো বইয়ের বাক্য। সে হয়ে উঠল স্মৃতির জাদুকর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশলগুলো কি শুধুই তার জন্য? না, এই বইটি, এই স্ক্রিপ্টটি তৈরি করা হয়েছে আপনার জন্য। আপনিও এই কৌশলগুলো ব্যবহার করে পরীক্ষায়, অফিসে, জীবনের প্রতিটি খুঁটিনাটিতে স্মৃতির এক অজানা শক্তিকে ব্যবহার করতে পারবেন। আপনার মস্তিষ্ক কি সত্যিই সীমাহীন? পরবর্তী অধ্যায়ে শুনুন কিভাবে মাত্র 3টি ধাপেই কেভিন তৈরি করেছিল তার মেমোরি ট্রেনিং সিস্টেম, যা আজ বিশ্বজুড়ে ব্যবহার হয় ব্যবসায়িক টিম থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে। অবিশ্বাস্য, কিন্তু সত্যি। চোখ বন্ধ করুন, মন খুলুন। আনলিমিটেড মেমোরি এখন আপনার হাতের মুঠোয়। অধ্যায় 2, আপনার মস্তিষ্ক কি মিথ্যে বলছে? ব্যাকগ্রাউন্ডে হালকা মনোভাবনামূলক সাউন্ড। তুমি ভুলে যাও সবকিছু। তুমি মনোযোগ দিতে পারো না। তোমার মস্তিষ্ক দুর্বল। এইসব কথা আমরা কেবল অন্যদের কাছ থেকে শুনি না, আমরা নিজের মনেও এই কথাগুলো বলি, দিনের পর দিন। কিন্তু আপনি কি জানেন, আপনার এই বিশ্বাসটাই হতে পারে স্মৃতিশক্তির সবচেয়ে বড় শত্রু। কেভিন হর্সলির জীবনে এক সময় ছিল যখন তিনি নিজেকেও এই কথাগুলো বলতেন, আমি পারবো না, আমার মেমোরি খারাপ। এগুলো যেন তার মস্তিষ্কের অভ্যন্তরীণ মন্ত্র হয়ে গিয়েছিল। কিন্তু একদিন সে বুঝল, আমাদের মস্তিষ্ক মিথ্যে বলে, আর আমরা সেই মিথ্যেকে বিশ্বাস করে নিজের শক্তি নষ্ট করি। তিনি লেখেন, আপনার মন যেমন বিশ্বাস করে, আপনার মস্তিষ্ক ঠিক তেমনই আচরণ করে। এই অধ্যায়ে কেভিন শেখান, স্মৃতিশক্তি বাড়ানোর প্রথম ধাপ হল নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো। নিজেকে প্রশ্ন করুন, আমি কি বিশ্বাস করি? আমি কি সত্যিই অক্ষম, নাকি এটা শুধুই এক পুরনো প্রোগ্রাম?
স্মৃতিশক্তি বা মনোযোগ দুর্বলতা কোনো অভিশাপ না, এটা শুধুই একটি অনুশীলনের অভাব। ঠিক যেমন একজন অলিম্পিক অ্যাথলেট প্রতিদিন শরীর চর্চা করে, তেমনি আপনাকে প্রতিদিন কিছু সময় দিতে হবে মস্তিষ্ক চর্চার জন্য। এটা কোন ম্যাজিক না, এটা একটি প্রক্রিয়া। অধ্যায় ৩, মনোযোগই আপনার মেমোরি সিস্টেমের দরজা। আপনি কিভাবে কাউকে মনে রাখেন? ধরুন আপনি কারো নাম শুনলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই ভুলে গেলেন। কেন হয় এমন? কারণ আপনি সেই নামটি মনোযোগ দিয়ে শোনেননি। এই অধ্যায়ে কেভিন বলেন, স্মৃতিশক্তির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যাটেনশন। তিনি একে বলেন দ্য গেটকিপার অফ মেমোরি, অর্থাৎ মনোযোগ হল সেই প্রহরী যে ঠিক করে দেয় কোনো তথ্য মস্তিষ্কে প্রবেশ পাবে আর কোনটা নয়। একটা গল্প ধরুন। একজন লোক অফিসে ঢুকে প্রতিদিন 10 জনের সঙ্গে পরিচিত হয়। সবাই নাম বলে করমর্দন করে চলে যায়, কিন্তু রাতে সে কেবল একজনের নাম মনে রাখতে পারে। কেন? কারণ সেই একজন যখন নাম বলছিল তখনই লোকটি মনোযোগ দিয়ে শুনেছিল, তাকিয়েছিল চোখে চোখে, আর মনে মনে নামটি নিজেই উচ্চারণ করেছিল। মনোযোগ দেওয়া মানেই শুধু কান খোলা না, বরং সেটা হলো চোখ, কান, মন আর অনুভব সব একত্রে জাগ্রত করা। কেভিন একটি সহজ কৌশল শেখান নাম মনে রাখার জন্য। লক, চোখের দিকে তাকান। অ্যাস্ক, নামটি ঠিক শুনেছেন কিনা নিশ্চিত হন। রিপিট, নামটি মনে মনে বা জোরে পুনরাবৃত্তি করুন। লিঙ্ক, নামটি কোনো কল্পনা বা মজার ছবি দিয়ে যুক্ত করুন। উদাহরণস্বরূপ, রাহুল নামটা মনে রাখতে চান? তাহলে ভাবুন, রাহুল একটা হলুদ রঙের ফুল হাতে দাঁড়িয়ে আছেন। মস্তিষ্ক চিত্র মনে রাখে, নাম না। অধ্যায় ৪, যদি আপনি ভাবেন এটা সম্ভব, তাহলেই সম্ভব। এই অধ্যায়ে কেভিন আমাদের নিয়ে যান আরও গভীরে, বিশ্বাস আর ক্ষমতার সম্পর্ক বোঝাতে। তিনি একটা মজার পরীক্ষার কথা বলেন। একজন ব্যক্তি চোখ বেঁধে দেয়ালে বল ঠেকাতে বললে সে কিছুতেই পারছে না, কিন্তু যখন চোখ খুলে দেখে দেয় তার এক হাতের দূরত্বেই, তখন অনায়াসে বল ঠেকিয়ে দেয়। তফাৎ কোথায়? চোখে না, বিশ্বাসে। আমাদের মস্তিষ্ক আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করে। আপনি যদি নিজেকে বলেন আমি কিছু মনে রাখতে পারি না, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে সেই অভিজ্ঞতাই বারবার দেবে। কিন্তু আপনি যদি বলেন আমি শিখছি, আমি পারি, আমি করব, তাহলে মস্তিষ্ক আস্তে আস্তে খুলে দেবে তার অনন্ত সম্ভাবনার দরজা। এই অধ্যায়ে কেভিন একটি শক্তিশালী অ্যাফার্মেশন শেখান। My memory is powerful and reliable. I am training it every day. বাংলায় বললে, আমার স্মৃতিশক্তি শক্তিশালী এবং নির্ভরযোগ্য। আমি প্রতিদিন তা অনুশীলন করছি। এই ছোট ছোট বাক্য যা আপনি প্রতিদিন বলবেন নিজেকে, তা বদলে দিতে পারে আপনার পুরো মনন। কারণ আনলিমিটেড মেমোরি শুরু হয় আনলিমিটেড বিলিফ দিয়ে। পরবর্তী অধ্যায়ে শুনুন কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে দৃশ্যমান কল্পনা দিয়ে হ্যাক করতে পারেন, আর যে কোনো তথ্যকে পরিণত করতে পারেন একবারেই মনে থাকার মতো গল্পে। সাবস্ক্রাইব করে থাকুন এডেবুক সাউফের সঙ্গে, কারণ এই গল্প, এই যাত্রা এখনও অনেক দূর বাকি। অধ্যায় ৫, চিত্রের জাদু, যখন তথ্য হয় দৃশ্যমান। মনে রাখুন, মানুষ শব্দ ভুলে যায়, কিন্তু ছবি মনে রাখে। কেভিন বলেন, আপনার মস্তিষ্ক বইয়ের পাতাগুলোর চেয়ে সিনেমার দৃশ্য বেশি মনে রাখতে পারে। তাই তথ্য মনে রাখতে হলে তাকে চিত্রে রূপান্তর করুন। একদিন এক মেমোরি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কেভিন। তাকে দেওয়া হল বিশাল এক সংখ্যা, 1274356988021। আপনি ভাবছেন এটা মনে রাখা অসম্ভব, কিন্তু কেভিন এই সংখ্যাগুলোকে ছবিতে রূপ দিলেন। 1 মানে পেন্সিল, 2 মানে হাঁস, 7 মানে কুড়ালো। প্রতিটি সংখ্যার জন্য তিনি নিজের মতো করে একটা দৃশ্য বানিয়ে নিলেন। এভাবেই পুরো সংখ্যাটাই পরিণত হল একটা মজার, পাগলাটে গল্পে। তাঁর মতে, আপনার মস্তিষ্ক যদি হাসে, তাহলে সে তথ্যটা মনে রাখবে। তাই এখন থেকে প্রতিটি তথ্যকে চিত্রায়িত করুন, কল্পনার রঙে সাজান। তবেই সেটা স্থায়ীভাবে থাকবে মনে।
অধ্যায় 6 সংযোগের খেলা, যখন তথ্য জুড়ে যায় গল্পে। একজন ছাত্র তার ইতিহাসের বই পড়ছে। তার মনে থাকছে না দিন, সাল, নাম কিছুই না। কেভিন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এগুলোকে গল্পে রূপান্তর করেছ? ছাত্র বলল, না, আমি তো কেবল পড়ছি, মুখস্থ করছি। কেভিন হেসে বললেন, স্মৃতি কখনো মুখস্থ করতে ভালোবাসে না, সে ভালোবাসে বাঁধতে। এই অধ্যায়ে কেভিন শেখান মেকিং টেকনিক, যেখানে এক তথ্যকে অন্যটির সঙ্গে এমনভাবে সংযুক্ত করা হয় যেন একটা চলমান গল্প তৈরি হয়। যেমন ধরুন, আপনি মনে রাখতে চান কলম, সিঁড়ি, কুকুর, রক্ত, চা। এবার কল্পনা করুন, একটা বড় কলম দিয়ে কেউ সিঁড়ি আঁকছে। সিঁড়ি বেয়ে নেমে আসছে একটা কুকুর, যার মুখে রক্ত, আর সে এসে আপনাকে দিচ্ছে 1 কাপ গরম চা। পাগলাটে? হ্যাঁ, কিন্তু মজার ও মনে রাখার মতো। এই টেকনিক দিয়েই কেভিন শত শত তথ্য মনে রাখতে পারেন একটানা। অধ্যায় 7 মাইন্ড প্যালেস, মস্তিষ্কের রাজপ্রাসাদ। এটি সেই অধ্যায় যেটি বদলে দেয় কেভিনের জীবন। তিনি আবিষ্কার করেন, প্রাচীন গ্রিক দার্শনিকেরা ব্যবহার করতেন একটি মানসিক প্রাসাদ, যেখানে প্রতিটি ঘর, প্রতিটি দেয়াল ছিল তথ্য রাখার জায়গা। তিনি নাম দিলেন মাইন্ড প্যালেস। ধরুন, আপনি আপনার নিজের বাড়িটাকে এই প্রাসাদ হিসেবে ব্যবহার করছেন। প্রবেশ করলেন দরজা দিয়ে। ডান পাশে রাখা আছে আপনার টুথব্রাশ, ওখানে আপনি রাখলেন প্রথম তথ্য। তারপর বাম দিকে টেবিল, দ্বিতীয় তথ্য। এরপর বেডরুম, তৃতীয় তথ্য। এইভাবে আপনি প্রতিটি জায়গাকে তথ্য সংরক্ষণের জায়গা বানিয়ে নিলেন। এই পদ্ধতিটি এতটাই কার্যকরী যে কেভিন এক প্রতিযোগিতায় 100টি জিনিস একবার দেখে মনে রাখেন, ঠিক যে ক্রমে দেওয়া হয়েছিল। আপনার মস্তিষ্ক যখন জায়গা ও দৃশ্যের মধ্যে তথ্য সাজাতে পারে, তখন সেটা মনের অক্ষরে লেখা হয়ে যায়। অধ্যায় 8 পড়ার স্মৃতি, আপনি যা পড়েন তা মনে রাখার বিজ্ঞান। বই পড়েন কিন্তু মনে থাকে না। এই অধ্যায়ে কেভিন বলেন, পড়ার সময় আপনি যদি মনোযোগ না দেন, তথ্য চিরতরে হারিয়ে যায়। তিনি 3টি নিয়ম দেন। পড়ার আগে লক্ষ্য স্থির করুন। আপনি কেন এটা পড়ছেন? কি জানতে চান? চিত্রকল্পে রূপান্তর করুন। প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্যকে ছবি করে তুলুন। নিজের ভাষায় বলুন। পড়া শেষে নিজে নিজে বলুন আপনি কি বুঝেছেন। এছাড়া তিনি বলেন, যে বই আপনি পড়েন না, সেটার থেকে যে বই আপনি ভালো করে মনে রাখতে পারেন, তার মূল্য অনেক বেশি। তাই শুধু পড়া নয়, মনে রাখা হচ্ছে আসল খেলা। অধ্যায় 9 তথ্য ধরে রাখার গোপন সূত্র, পুনরাবৃত্তি। এই অধ্যায়ে কেভিন বলেন, মনে রাখার ক্ষমতা মানে একবারে মনে রাখা নয়, বরং সময়ের ব্যবধানে সময় রিপিটেশন। প্রথমবার মনে রাখলে ভুলে যাবেন, কিন্তু 20 মিনিট পর একবার রিভিউ, 1 দিন পর আবার, 3 দিন পর আবার, 1 সপ্তাহ পর পুনরাবৃত্তি। এইভাবে আপনি একটি তথ্যকে স্থায়ী করতে পারেন মস্তিষ্কে। তিনি বলেন, আপনার মস্তিষ্ক হল গাছের মতো। তথ্য বীজ হলে পুনরাবৃত্তি হল জল, আর একদিন সেই গাছ জ্ঞান হয়ে উঠবে। অধ্যায় 10 স্মৃতির শত্রু, বিভ্রান্তি, অবস্থা, অবিশ্বাস। এই অধ্যায়টা হালকা ধাক্কা দেয়, কারণ কেভিন বলেন, আপনার স্মৃতিশক্তির সবচেয়ে বড় বাধা বাইরের জগৎ নয়, আপনার নিজের অভ্যাস। যেমন বারবার মোবাইল চেক করা, মাল্টিটাস্কিং, অলসতা, নিজের উপর আস্থা না থাকা। এইগুলো একজন স্মৃতি চোর, যারা ধীরে ধীরে আপনার মনোযোগ খেয়ে ফেলে। এই অধ্যায়ে কেভিন প্রস্তাব দেন, প্রতিদিন অন্তত 30 মিনিট ডিপ ফোকাসের অনুশীলন করতে। সেখানে থাকবে না ফোন, না সোশ্যাল মিডিয়া, শুধু আপনি আর আপনার শেখা। তিনি বলেন, আপনি যদি আপনার মস্তিষ্ককে সম্মান না করেন, তবে সেটা আপনাকে গুরুত্ব দেবে না। মধ্যভাগের উপসংহার, এই 10টি অধ্যায়ের পর আপনার ভেতরে একটা প্রশ্ন যাচ্ছে না, আমি কি সত্যিই পারি? আপনি জানেন, পারা না পারা কোনো ম্যাজিক নয়, এটা শুধু অনুশীলন আর প্রক্রিয়ার ফল।
পরবর্তী অধ্যায়ে আপনি শিখবেন যে কোনো ভাষা, নাম, সংখ্যা, স্পিচ, এমনকি পুরো বই কিভাবে মনের মধ্যে সংরক্ষণ করবেন আজীবনের জন্য। অবশ্যই শুনে যান পরবর্তী অংশ, কারণ সত্যিকারের স্মৃতিশক্তির বিস্ফোরণ তখনই শুরু হয়। অধ্যায় 11, ভাষা শিখুন, মেমোরি জাগান। হালকা রোমাঞ্চকর ব্যাকগ্রাউন্ড সাউন্ড। একদিন কেভিন হর্সলেকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনি তো ইংরেজি জানেন, তাহলে আপনি অন্য ভাষা শেখা দরকারই বা কেন? কেভিন হেসে বললেন, কারণ ভাষা শেখা মানেই হল আপনার মস্তিষ্কের নতুন জানালা খুলে ফেলা। এই অধ্যায়ে কেভিন দেখান কিভাবে আপনি স্মৃতিশক্তি ব্যবহার করে যে কোনো ভাষা দ্রুত এবং মজাদার উপায়ে শিখতে পারেন। তিনি বলেন, নতুন শব্দকে যদি আপনি কল্পনায় রং দেন, গল্পে পরিণত করেন, তাহলে ভাষা আর মুখস্থ করার বিষয় নয়, এটা হয়ে দাঁড়ায় মস্তিষ্কের খেলায় জয়ী হওয়ার এক সফর। ধরুন আপনি শিখছেন জার্মান ভাষায় হান্ড শব্দটা, যার মানে কুকুর। তখন আপনি কল্পনা করলেন, একটা হ্যান্ড ব্যাগ থেকে হঠাৎ করে একটা কুকুর বের হয়ে এলো। এভাবেই মস্তিষ্ক শব্দের সঙ্গে ছবি, গল্প আর আবেগ জুড়ে দেয়, আর স্মৃতি হয়ে যায় অবিচ্ছেদ্য। অধ্যায় 12, সংখ্যার ম্যাজিক, গণিত মনে রাখা যায়। গণিতের সংখ্যা, তারিখ, ফোন নম্বর, এইসব মনে রাখা আপনার জন্য কি এক দুঃস্বপ্ন? এই অধ্যায়ে কেভিন বলেন, সংখ্যা শুষ্ক নয় যদি আপনি তাকে প্রাণ দেন। তিনি শেখান নাম্বার শেপ সিস্টেম, যেখানে প্রতিটি সংখ্যা চিত্রে রূপ নেয়। যেমন ডোনাট, 1 মোমবাতি, 2 হাঁস, 3 কান, 4 নৌকা। এখন আপনি যদি মনে রাখতে চান 3024, তাহলে আপনি ভাববেন, একটা ডোনাট একটা কানে ঝুলে আছে, আর একটা হাঁস বসে আছে নৌকায়। অদ্ভুত লাগলেও মস্তিষ্ক পাগলামো পছন্দ করে। এই পদ্ধতি দিয়েই কেভিন বিভিন্ন প্রতিযোগিতায় 1000 সংখ্যাও মনে রেখেছেন সঠিক ক্রমে। আপনার জন্য এটি হতে পারে 1-3, জন্ম তারিখ, হিসাবের হিস্টোরি, যা আপনি ভুলে গেলে ভুল হয়ে যাবে পুরো ব্যবসা। অধ্যায় 13, স্পিচ, উপস্থাপনা, বক্তৃতা, মুখস্থ নয়, মেমোরি কৌশল। ধরুন আপনি মঞ্চে উঠেছেন, হাজারো মানুষের সামনে আপনাকে কথা বলতে হবে, কিন্তু আপনি কি বলবেন কিছুই মনে নেই। এই অধ্যায়ে কেভিন শেখান মাইন্ড ম্যাপিং ফর স্পিচ, যেখানে আপনি পুরো বক্তৃতাকে সাজাবেন দৃশ্যের মতো, গল্পের মতো। প্রথমে এক থিম, ধরুন সলতা, তারপর 3টি বিষয়, কৌশল, চ্যালেঞ্জ, চরিত্র। প্রতিটি বিষয়কে আপনি যুক্ত করবেন দৃশ্য দিয়ে। কৌশল, এক দৌড়বিদ, চ্যালেঞ্জ পাহাড়, চরিত্র আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আপনি। এই কল্পনার দৃশ্যগুলোকে আপনি মনে রাখবেন গল্পের মতো, ফলে মুখস্থ করতে হবে না। এই পদ্ধতিতে আপনি স্মার্ট প্রেজেন্টেশন দিতে পারবেন, আত্মবিশ্বাস পাবেন, বক্তৃতা হবে মনোমুগ্ধকর আর মনে রাখার মতো। অধ্যায় 14, স্মৃতি পুনর্গঠন, পুরনো ভুল নতুন করে গড়া যায়। এই অধ্যায়টি আত্মসমালোচনার বিরুদ্ধে এক বিদ্রোহ। কেভিন বলেন, আপনি হয়তো বিশ্বাস করেন আপনি ভুলে যান, আপনি ব্যর্থ, কিন্তু আপনার মস্তিষ্ক সবকিছু ভুলে যায় না। সে শুধু ঠিকমতো সংরক্ষণ আর অনুসন্ধান করতে শিখেনি। একজন মানুষ একবার এক পরীক্ষায় খারাপ করেছিল। সেই ব্যর্থতাকে সে মনে করে আজীবনের অভিশাপ। কিন্তু কেভিন বলেন, স্মৃতি শুধুই তথ্য নয়, এটি আপনার সঙ্গে সংযুক্ত আবেগ। আপনি চাইলে পুরনো স্মৃতিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন। তিনি বলেন, পুরনো ভুলের উপর দাঁড়ান, সেখান থেকে শিখুন, আর মস্তিষ্ককে বলুন, এই ব্যর্থতা আমার শিক্ষা, আমার বিজয়ের পথে সোপান। আপনার স্মৃতিও আপডেট হতে চায়, যদি আপনি চান। অধ্যায় 15, একঘেয়েমি শেষ, মেমোরি এখন অ্যাডভেঞ্চার। এখানে কেভিন এক বিস্ময়কর ঘোষণা দেন, স্মৃতি উন্নয়ন মানে কেবল বিদ্যা নয়, এটা জীবন বদলে দেওয়ার এক শিল্প। একজন বাবা তার ছেলেকে কেভিনের বই দিয়ে বলেন, এটা পড়ে ফেললে তোমার স্কুলের রেজাল্ট বদলাবে। কিন্তু কয়েক মাস পর শুধু রেজাল্ট নয়, ছেলের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর ভাবনার ধরনও বদলে গেছে।
এই অধ্যায়ে কেভিন শেখান কিভাবে আপনি নিজের মেমোরি চর্চাকে একটা গেম বানাতে পারেন, দৈনন্দিন কাজেও স্মৃতিশক্তি কৌশল প্রয়োগ করতে পারেন, আর এই পুরো বিষয়টাকে একঘেয়ে মুখস্থ নয়, বরং এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বানাতে পারেন। তিনি বলেন, আপনি যদি মস্তিষ্ককে খেলায় পরিণত করেন, সে কখনো আর বিরক্ত হবে না। মধ্যভাগের শেষ উপলব্ধি। আপনি এখন 15টি অধ্যায় পার করলেন। এখন আপনার ভেতরে এমন এক অদৃশ্য আলো জ্বলে উঠেছে, যেটা বলছে, তুমি পারবে, শুধু চর্চা করে যাও। পরবর্তী অধ্যায়গুলোতে আপনি জানবেন কিভাবে দীর্ঘ সময় ধরে তথ্য সংরক্ষণ করবেন, কিভাবে প্রতিদিন 5-10 মিনিট সময় দিয়ে মেমোরি মাস্টার হওয়া যায়, এবং কিভাবে স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন ব্যক্তিগত ও পেশাগত সফলতার শিখরে। আপনি আজ এমন কিছু শিখলেন যা কেবল স্মৃতিশক্তি নয়, আপনার আত্মবিশ্বাস, মনোযোগ আর সম্ভাবনাকেও নতুন রূপ দিতে পারে। কিন্তু এটা তো কেবল শুরু। সামনের অধ্যায়গুলোতে রয়েছে আরও বিস্ময়, আরও শক্তি, আর মস্তিষ্ককে জাগিয়ে তোলার অজস্র গোপন কৌশল। তাই পরবর্তী অধ্যায় মিস করবেন না। আনলিমিটেড মেমোরি সিরিজে প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে আপনার জীবনের নতুন সম্ভাবনা। সাবস্ক্রাইব করে থাকুন এডেবক সাউফের সঙ্গে। আর মনে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আপনার মস্তিষ্ক তৈরি হচ্ছে অসীম হওয়ার জন্য।